সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামসুন্নাহার স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান সোহান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, শামসুন্নাহার হাই স্কুল, বাংলা বাজার, বায়াঙ্গঞ্জ, নোয়াখালী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। আমরা ট্যাগ কোয়েশ্চেনের কিছু প্র্যাকটিস করব। তবে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে একটা ধারণা দিই, ছোট্ট একটা ধারণা দিই। ইট ইজ এ স্টেটমেন্ট ফলোড বাই এ মিনি কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন মূলত একটা স্টেটমেন্টের পরে, যদি একটা বাক্যর পরে একটা ছোট্ট একটা কোয়েশ্চেন থাকে, অর্থাৎ উই ইউজ ট্যাগ কোয়েশ্চেন্স টু আস্ক ফর কনফার্মেশন। দে মিন সামথিং লাইক, ইজ দ্যাট রাইট অর ডু ইউ এগ্রি। অর্থাৎ শ্রোতার সমর্থন পাওয়ার জন্য, কোনো কিছু কনফার্ম করার জন্য শ্রোতাকে এমন ধরনের প্রশ্ন করা যে এটা ঠিক আছে কিনা, তুমি কি এটার সাথে একমত। মূলত এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি ট্যাগ কোয়েশ্চেনের কিছু প্রবলেমেটিক সলিউশনের দিকে চলে যাই। দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠল। এটা বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে এরকম একটা ট্যাগ কোয়েশ্চেন। তো এখানে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে আমি আগে বলে দিই, ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে মূলত সাবজেক্ট ভার্ব শনাক্ত করতে হবে তোমাদেরকে। ওই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব শনাক্ত করে নিতে হবে। তো এটা একটা সেন্টেন্স, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে সাবজেক্টটা কি? এখানে সাবজেক্ট হচ্ছে দি মাদার, আর এরপরে ভার্ব হচ্ছে রোজ। আমরা জানি রোজটা হচ্ছে রাইজ ভার্বের পাস্ট ফর্ম। তো একটা সেন্টেন্সের মধ্যে আমরা ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে কী বসাই, মূলত এই যে খালি জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমরা কী বসাই। প্রথমে আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব বসাই। কোন অক্সিলিয়ারি ভার্ব বসাবো? যে অক্সিলিয়ারি ভার্বটা সেন্টেন্সের মধ্যে থাকে। কিন্তু যখন সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা ডু, ডাজ অথবা ডিড বসাই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। এই ডু, ডাজ, ডিড ও অক্সিলিয়ারি ভার্ব। তো এটা যে বসাই, এটা কিসের উপর ভিত্তি করে বসাই? আমরা বসাই মেইন ভার্বের উপর ভিত্তি করে। যেমন এখানে রোজ ভার্বটা আছে, এটা একটা মেইন ভার্ব। তো এখানে ডু, ডাজ, ডিড বলবে, এর মধ্যে থেকে এই যে ডু, ডাজ, ডিড, এখানে তিনটা শব্দ আছে। এই তিনটা শব্দের মধ্যে কোনটা বলবে সেটা নির্ভর করবে কিন্তু মেইন ভার্বের ফর্মের উপরে। সাবজেক্টের পরে যদি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে বলবে ডু, আর সাবজেক্টের পরে মেইন ভার্বের বেস ফর্মের সাথে যদি এস অথবা ইয়ে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডাজ বসাবো। আর সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে আমরা ডিড বসাবো। তাহলে স্বভাবত এখানে লক্ষ্য করো, এখানে সাবজেক্টের পরে কিন্তু মেইন ভার্বের কিন্তু পাস্ট ফর্ম আছে, সুতরাং আমাদেরকে ডিড বসাতে হবে। কারণ সাবজেক্টের পরে যদি মেইন ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ডিড বসাই। যদি অক্সিলিয়ারি ভার্ব, তবে শর্ত থাকে যে এখানে অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারবে না। অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেক্ষেত্রে সেই অক্সিলিয়ারি ভার্বটাকে বসাতে হবে। তারপরে ট্যাগ কোয়েশ্চেনের আরেকটা নিয়ম, সেটা হচ্ছে কখনো নট বসে, আবার কখনো নট বসে না। তো কখন নট বসে? সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসে, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তখন নট বসে না। নেগেটিভ হতে গেলে কয়েকটা শব্দ থাকতে হবে সেন্টেন্সের ভিতরে, যেমন নো, নট, নাথিং, এরপরে নোবডি, নো ওয়ান, নান। এছাড়া কিছু কিছু শব্দ আছে দেখতে অ্যাফার্মেটিভ, আসলে কিন্তু নেগেটিভ, যেমন হার্ডলি, সিলডাউন, ফিউ, লিটল ইত্যাদি। তো এগুলো থাকলে সাধারণত নট বসে না, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এইগুলো নেই, সুতরাং আমাদেরকে নট বসাতে হবে। তবে নট বসানোর নিয়ম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং নটের সংক্ষিপ্ত ফর্ম দিতে হবে। তো আমরা অক্সিলিয়ারি ভার্ব এবং নটের সংক্ষিপ্ত ফর্ম দিচ্ছি। আসলে লেখাগুলি স্পষ্ট বোঝা যাবে না, তোমরা এগুলো লিখে ফেলো। আমি এত সুন্দর করে লিখতে পারবো না স্ক্রিনে। তারপরে ট্যাগ কোয়েশ্চেনের সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে ট্যাগ কোয়েশ্চেনের অধিকাংশ নিয়মটা কিন্তু সাবজেক্টকে ঘিরে। এখানে যে সাবজেক্টটা আছে দ্য মাদার, এখানে এই সাবজেক্টের পরিবর্তে কী বলবে? ট্যাগ কোয়েশ্চেনে যদি আমরা সাবজেক্টের প্রনাউন বসাই তাহলে কখন কী বলবে? তো এখানে দ্য মাদার
এটার অর্থ হচ্ছে মাতৃত্ববোধ, অর্থাৎ মাদারলি ফিলিংস। তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়ে গেছে? মাদার তো আমরা জানি কমন নাউন। হ্যাঁ, ইংরেজিতে একটা নিয়ম আছে, যদি কমন নাউনের পূর্বে দি বসে অথবা দা বসে, আমি তোমাদের কাকে বলি দা এবং দি এর মধ্যে কী তফাৎ। যদি কোনো ভাওয়েল সাউন্ডের পূর্বে যদি দা হয় তখন সেটা দিতে পরিণত হবে, অর্থাৎ উচ্চারণ করতে হবে দি। আর যখন কনসোনেন্ট সাউন্ডের পূর্বে যখন দা বসে তখন সেটা দাই হবে। তো এখানে দ্য মাদার এটার পরিবর্তে আমাদেরকে ইট ব্যবহার করতে হবে। এবার কেন ইট ব্যবহার করব? কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়ে গেছে। এখানে মাদার মানে মানা, মাদার মানে হচ্ছে এখানে মাতৃত্ববোধ, অর্থাৎ মাদারলি ফিলিংস। কমন নাউনের পূর্বে দি বসে অনেক সময় সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়ে যায়। এইভাবে দ্য ফাদার রোজ ইন হিম, সেক্ষেত্রেও দ্য ফাদারের পরিবর্তে ইট বসবে। দ্য ব্রাদার রোজ ইন হিম, এক্ষেত্রেও বাদার মানে তখন হবে বাদারলি ফিলিংস, অর্থাৎ ভ্রাতৃত্ববোধ, তখনও তার পরিবর্তে ইট বসে। তো আশা করি তোমরা এই ট্যাগ কোশ্চেনটা বুঝতে পারছো। এখানে দ্য মাদার পরিবর্তে ইট বসার কারণ কি? এখানে সি না বসে ইট বসলো, কারণ হচ্ছে দ্য মাদার এখানে আর কমন নাউন নেই, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়ে গেছে। তখন অ্যাবস্ট্রাক্ট নাউনের পরিবর্তে সবসময় ইট বসে। এরপরে আমরা নোবডি ট্রাস্ট হার এই ট্যাগ কোশ্চেনের দিকে যাই। এখানে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, আমাদেরকে সাবজেক্ট ভার্ব শনাক্ত করে নিতে হবে। এখানে সাবজেক্টটা হচ্ছে নোবডি, ট্রাস্ট হচ্ছে ভার্ব। তো এখানে আমরা একটা খসড়া করি। এখানে ভার্বের শেষে এস যুক্ত থাকলে আমরা সাধারণত, যদিও অক্সিলারি ভার্ব না থাকে, ভার্বের শেষে এস যুক্ত থাকলে আমরা ডাজ বসে। আর এখানে সেন্টেন্সটি নেগেটিভ, তাই নট বসবে না। আর নোবডি থাকলে, যেহেতু নোবডি শব্দটা হচ্ছে নাবোধক শব্দ, তাই নট বসবে না। আর নোবডি থাকলে আরেকটা নিয়ম হচ্ছে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট রূপে দে বসে। নোবডি থাকলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট রূপে দে বসে। কিন্তু কি হলো দেখি, এখানে ডাজ দে, আসলে এখানে সাবজেক্টটা হচ্ছে বহুবচন, ভার্বটা কিন্তু সিঙ্গুলার রয়ে গেছে, কারণ ভার্বের শেষে ইএস যুক্ত আছে। তো যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন ভার্বও প্লুরাল হবে। এটা হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। তো সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার এমনটা হয় না। তাই এখন আমাদেরকে এই যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু ভুল। তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক করতে হবে, অর্থাৎ দেই থাকবে, কিন্তু ডাজকে পরিবর্তন করে দিতে হবে। অর্থাৎ যেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট রূপে দে বসে, সেক্ষেত্রে ডাজ বসার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমাদেরকে ডু বসাতে হবে। এখানে আমরা ডু বসাবো। এই যে ট্যাগ কোশ্চেন, এখানে আমরা ডু বসাবো, ডু দে। লেখাটা সুন্দর হয় নাই, সুন্দর হবে না, স্ক্রিনে আসলে সুন্দর করে লেখা সম্ভব না। আচ্ছা, তারপরে এই সেন্টেন্সই তোমরা বুঝতে পেরেছ আশা করি। তারপরে আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। এটা একটা গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট হি হ্যাজ সেইড ইজ নট ট্রু। তো এখানে সাবজেক্টটা কি? আমাদেরকে সাবজেক্ট শনাক্ত করতে হবে, ভেরি ক্রুশাল। এখানে আমি সাবজেক্ট হিসেবে দেখতে পাচ্ছি হোয়াট হি হ্যাজ সেইড, এই পুরো ক্লজটাই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ সে যা বলেছে, হোয়াট হি হ্যাজ সেইড ইজ নট ট্রু, সে যা বলেছে সেটা সঠিক নয়, সত্য নয়। তাহলে এখানে সে যা বলেছে এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজটা হচ্ছে ভার্ব, তারপরে আমরা সাবজেক্ট ভার্ব শনাক্ত করে ফেললাম। তাহলে ট্যাগ কোশ্চেনে কী বসবে? ট্যাগ কোশ্চেনে ইজ বসবে। আর সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ, তাই নট বসবে না। তারপরে হোয়াট হি হ্যাজ সেইড, অর্থাৎ এটা ক্লজ যখন একটা সাবজেক্ট হয় তখন তার নিয়ম কী? ক্লজ যখন একটা সাবজেক্ট হয় তার ভিতরে যদিও পার্সোনাল প্রোনাউন থাকে তাতেও কিছু যায় আসে না, নাউন থাকলেও কিছু যায় আসে না। ক্লজ যখন সাবজেক্ট হবে, পুরো ক্লজটাই যখন সাবজেক্ট, ক্লজ সাবজেক্ট হতে পারে। যেমন আমরা যদি ভয়েস চেঞ্জ করি তখন সাবঅর্ডিনেট ক্লজকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। যেমন আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন। তো এটা ট্যাগ কোশ্চেন কী হবে?
এটা ট্যাগ কোশ্চেন প্রথমেই কিন্তু দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন প্রথমে লিখতে হবে, ইজ নোন টু মি। তাহলে এখানে এই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু এটা বাক্যের সাবজেক্ট হয়ে গেল, অর্থাৎ প্যাসিভ সাবজেক্ট হয়ে গেল আর কি। প্যাসিভ সাবজেক্ট হলেও তো সাবজেক্ট তো অ্যাক্টিভও হতে পারে আবার প্যাসিভও হতে পারে। তাহলে এই জন্য এখানে হোয়াট হি হ্যাজ সেড এটার পরিবর্তে আমাদেরকে কী বসাতে হবে, আমাদেরকে ইট বসাতে হবে। আর নট বসে নাই এই কারণে যে এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ, কারণ নট আছে এই সেন্টেন্সের মধ্যে, সুতরাং নট বসবে না। তারপরে আমরা আরেকটা প্রবলেম সলিউশন করি, সেটা হচ্ছে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়েন্ট টু ঢাকা। এখানে লক্ষ্য করো, এখানে সাবজেক্টের অবস্থানে আমরা কি দেখতে পাচ্ছি, সাবজেক্টের অবস্থানে দেখতে পাচ্ছি রহিমও দেখতে পাচ্ছি, হিজ ফ্রেন্ডস এটাও সাবজেক্টের অবস্থানে আছে। পয়েন্টটা হচ্ছে ভার্বের আগে সাধারণত সাবজেক্ট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে দুটি সাবজেক্ট কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত আছে। তো গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে দুটি সাবজেক্ট যখন অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত থাকে তখন কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হবে। তো প্রথম সাবজেক্ট অনুযায়ী যদি ভার্ব হয় তাহলে ট্যাগ কোশ্চেনে প্রথম সাবজেক্টকে প্রাধান্য দিতে হবে, আর প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হবে আমাদেরকে। অর্থাৎ এখানে প্রথম সাবজেক্টটাই সাবজেক্ট, দ্বিতীয় যে সাবজেক্ট আছে সেটা কিন্তু সাবজেক্ট নয়, সুতরাং ট্যাগ কোশ্চেন কিন্তু করতে হবে প্রথম সাবজেক্টকে নিয়ে। তাহলে এখানে কি হবে, এখানে প্রথমে সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। অয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম আমরা জানি, গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে অয়েন্ট। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড হবে। সেন্টেন্সটি হচ্ছে এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত ফর্ম দিতে হবে, আর রহিমের পরিবর্তে হি বসবে, কারণ সাবজেক্টটা হচ্ছে রহিম। তোমরা জানো যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং সেটা যদি পুরুষ হয় তাহলে তার পরিবর্তে হি, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তার পরিবর্তে সি বসবে যদি সিঙ্গুলার হয়। আর যদি পুরুষও না মহিলাও না, অর্থাৎ পুল্লিঙ্গ ম্যাসকিউলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার কোনোটাই না, কিন্তু এক বচন, তাহলে তার পরিবর্তে ইট, আর বহু বচন হলে সর্বক্ষেত্রে এই দিয়ে বলবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা পরেরটাতে চলে যাই। এখন এখানে লক্ষ্য করো, এখানে রহিম সাবজেক্ট এবং হিজ ফ্রেন্ড তাও সাবজেক্ট। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট, যদি নিয়ম হচ্ছে অ্যান্ড দ্বারা যদি দুটি সাবজেক্ট যদি যুক্ত থাকে, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন সাবজেক্ট, রহিম অ্যান্ড হিজ ফ্রেন্ড দুইটা আলাদা শব্দ। অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরাল হবে, অর্থাৎ ভার্ব প্লুরাল পড়বে। তো এখানে দুইটা সাবজেক্টকে ধরে নিতে হবে, সাবজেক্ট এখানে বহুবচন ধরে নিতে হবে, কারণ সাবজেক্ট বহুবচন হলে রাইট ফর্ম ভার্বের সর্বপ্রথম নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট প্লুরাল সাবজেক্টের পরিবর্তে আমরা সবসময় দিয়ে বসাবো। তো এই সেন্টেন্সের মধ্যেও অক্সিলারি ভার্ব নেই, সুতরাং ডিড বসবে, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই নট বসবে, আর এখানে দে বসবে, এখানে দে বসবে। তোমরা বাড়িতে সুন্দর করে এগুলো লিখে ফেলবে। তাহলে ডিডেন্ট দে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ট্যাগ কোশ্চেনটি। এরপরে আমরা পরবর্তী ট্যাগ কোশ্চেনের দিকে চলে যাই। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ট্যাগ কোশ্চেন যেটা পরীক্ষার মধ্যে অনেকবার এসেছে, তোমাদেরকে কনফিউজ করে এই সকল ট্যাগ কোশ্চেনগুলো। এখানে আছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অ্যাটেন্ডেড দ্য মিটিং। এখানে কিন্তু হেডমাস্টার এবং সেক্রেটারি কিন্তু দুটোই কিন্তু পদবি, অর্থাৎ হেডমাস্টার এরপরে সেক্রেটারি এই দুটোই কিন্তু পদবি। আমরা জানি কোনো পদবীর পূর্বে দি বসে, কিন্তু এখানে হেডমাস্টারের পূর্বে দি আছে কিন্তু সেক্রেটারির পূর্বে দি নেই। কেন নেই সেটার কারণ হচ্ছে এখানে যিনি হেডমাস্টার তিনি হচ্ছেন সেক্রেটারি, অর্থাৎ দুইটা পদবি যদি থাকে অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে দুইটা পদবি, এবং প্রথম পদবীর পূর্বে যদি আর্টিকেল যদি থাকে অর্থাৎ যদি দি বসে, তাহলে ধরে নিতে হবে লোক একজন। আর যদি দুইটা পদবীর পূর্বেই যদি আর্টিকেল থাকে অর্থাৎ দি থাকে তখন ধরে নিতে হবে লোক দুইজন। তো এখানে একটা মাত্র দি আছে, সুতরাং এখানে ধরে নিতে হবে লোক একজন, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি আবার সেক্রেটারি। তো এখানে ভার্বের আমরা দেখতে পাচ্ছি পাস্ট ফর্ম, অক্সিলারি ভার্ব না থাকলে ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ডিড বসাবো। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই নট বসবে,
আর দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, যিনি হেডমাস্টার আবার তিনি হচ্ছেন আবার সেক্রেটারি, অর্থাৎ লোক একজন, আর হেডমাস্টার পুরুষ, তাই তার পরিবর্তে হি বলবে। অ্যান্ড দেন দ্য ওয়াইজ সে সো, এখানে আমরা সাবজেক্ট ভার্ব আগে শনাক্ত করিনি, এখানে দ্য ওয়াইজ হচ্ছে সাবজেক্ট, সে ভার্ব। তো এখানে আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না। দ্য ওয়াইজ, এখানে ওয়াইজটা আসলে সাবজেক্ট হওয়ার কথা না। ওয়াইজ অ্যাডজেক্টিভ সাধারণত সাবজেক্ট হয় না, কিন্তু যখন অ্যাডজেক্টিভকে আমরা সাবজেক্টের অবস্থানে নিয়ে যাই তখন তার পূর্বে আমরা যখন দি বসাই তখন সেটা বহু বচনে রূপান্তরিত হয়ে যায়, এবং সেই সাথে সাথে ওই অ্যাডজেক্টিভটি আসলে নাউনে পরিণত হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন তার পূর্বে দি নেয়, অর্থাৎ তার পূর্বে যখন আমরা দি বসাই তখন সেটা বহু বচনে রূপান্তরিত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে, লক্ষ্য করো এখানে সে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং ডু বসবে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, নট বসবে। আর দ্য ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানীরা, অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন তার পূর্বে দিনে তখন সেটা বহু বচনে রূপান্তরিত হয়ে যায়, তখন তার পরিবর্তে দে বসে, অর্থাৎ ট্যাক্সনে তার পরিবর্তে দে বসাতে হবে। তারপরে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটাও একটা ক্রুশাল ট্যাক্সন। এখানে লক্ষ্য করো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তো এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা লক্ষ্য করো, এখানে সাবজেক্টটা হলো অল দ্যাট গ্লিটার্স, এরপরে ইজ হচ্ছে ভার্ব। তাহলে আমরা প্রথমে ইজ বসাই, সেন্টেন্সটি নেগেটিভ, তাই নট বসবে না। আর অল দ্যাট গ্লিটার্স, এই অল দ্যাট গ্লিটার্স মানে কি? মানে এভরিথিং দ্যাট গ্লিটার্স। তো তোমরা জানো যে জহুরুল ইসলাম উনি একজন প্রভাবশালী লেখক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টাল হেড তিনি একটা বইতে লিখেছেন যে সকল অল দ্বারা এভরিথিং বোঝায় সেগুলোর পরে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, আর যে সকল অল দ্বারা এভরি বডি বোঝায় তারপরে কিন্তু ভার্বটা প্লুরাল হয়। অর্থাৎ এখানে ভার্ব সিঙ্গুলার বসার কারণ হচ্ছে অল দ্বারা এভরিথিং বোঝাচ্ছে। তো অনেকে মনে করে প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল থাকলে ইজ বসে, আসলে কিন্তু ব্যাপারটা আমার মনে হয় সঠিক না। এক্ষেত্রে জহুরুল ইসলামের যে কথাটি আছে আমার কাছে সেটাই গ্রহণযোগ্য মনে হয়। তিনি বলেছেন অল দ্বারা যদি এভরিথিং বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তো এখানে অল দ্যাট গ্লিটার্স মিনস এভরিথিং দ্যাট গ্লিটার্স। তো সুতরাং এখানে নট বলবে না, আর অল দ্যাট গ্লিটার্স এভরিথিং দ্যাট গ্লিটার্স, এভরিথিং থাকলে ট্যাক্সনের সাবজেক্ট রূপে ইট বসে। তাহলে বুঝতে পারছো আশা করি। এরপরে আমরা একটা বড় একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এখানে কতগুলো অংশ আছে সেন্টেন্সে। তো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এটা আসলে কনফিউশনাল, তোমাদেরকে কনফিউজ করে ফেলে এগুলো, যে কতগুলো সেন্টেন্স যদি পাশাপাশি দেওয়া থাকে তখন তোমরা কী করবে। তখন সর্বশেষ যেই সেন্টেন্সটি আছে অথবা সর্বশেষ যে অংশটি আছে তার সাবজেক্ট এবং ভার্ব দিয়ে তোমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। তো এখানে প্রথমে আছে ইউ ক্যান ফুল অল দ্য পিপল সাম অফ দ্য টাইম, তুমি কিছু লোককে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারো। অ্যান্ড সাম অফ দ্য পিপল অল দ্য টাইম, এবং কিছু লোককে তুমি সারা জীবনের জন্য বোকা বানিয়ে রাখতে পারবে। বাট ইউ ক্যান নট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম, কিন্তু তুমি পৃথিবীর সমস্ত মানুষকে সারা জীবন বোকা বানিয়ে রাখতে পারবে না। এটা আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি। তো আচ্ছা, আমরা সময় নষ্ট না করি আমরা চলে যাই, এটা সলভ করি আমরা। তো এখানে লক্ষ্য করো, এই সেন্টেন্স একটা বড় সেন্টেন্স, আর সর্বশেষ অংশ দিয়ে আমাদের ট্র্যাকুয়েশন করতে হবে। এখানে সর্বশেষ অংশের সাবজেক্ট এবং ভার্ব শনাক্ত করতে হবে। সর্বশেষ অংশের সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট, আর ক্যান নট হচ্ছে এটা হচ্ছে ভার্ব। ক্যান নট এখানে ফুলটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, ফুল মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়।
তো এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে লক্ষ্য করো অনেক সময় আমরা ক্যান এবং নট এটাকে আলাদা করে লিখে ফেলি, কিন্তু এটা ভুল। হয় সংক্ষিপ্ত ফর্ম দিতে হবে, না হয় একসাথে দিতে হবে। তাহলে এখানে ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে ইউটা হচ্ছে সাবজেক্ট। নট বলবে না, কারণ ট্যাগ কোশ্চেনে যদি নেগেটিভ সেন্টেন্স আমরা যে অংশ দিয়ে ট্যাগ কোশ্চেন করছি সেটা নেগেটিভ অংশ, সুতরাং নট বলবে না। আর ইউটা হচ্ছে সাবজেক্ট, এখানে ইউ পার্সোনাল প্রোনাউন, সুতরাং তার পরিবর্তন হবে না। পার্সোনাল প্রোনাউন থাকলে এটা সরাসরি ট্যাগ কোশ্চেনে বসে যাবে। তো তাহলে কতগুলো সেন্টেন্স যদি পাশাপাশি থাকে অথবা বড় সেন্টেন্স যদি হয়, তাহলে সর্বশেষ অংশ দিয়েই ট্যাগ কোশ্চেন তোমাদেরকে করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই বাড়িতে প্র্যাকটিস করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।